নমস্কার। আজকে আমাদের গণআওয়াজ আদালতে অতিথি হিসাবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন আসাম প্রদেশ বিজেপি ট্রেড সেল কনভেনার, বিশিষ্ট উদ্যোগপতি তথা রাজ্যিক সভাপতি চেম্বার অব কমার্স সাউথ আসাম তথা ক্রিয়া ভারতীর জেলা সভাপতি বিবেক পোদ্দার মহাশয়। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই গণআওয়াজ আদালতে আমরা ওনার কাছ থেকে, যেহেতু উনি একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উদ্যোগপতি, আমরা এত অঞ্চলের একটা বৃহৎ সমস্যা দ্রব্যমূল্য, এ সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানব। বাকিটা জনগণ সেটা বিচার করবেন, দেখবেন। এরপর দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গে আমরা আরো কিছু প্রশ্ন করব, তুলে ধরব, যেগুলো জনগণের সেটাও বিচার করবেন। তো আমরা আজ এখানে প্রথমেই আমি আমার বিবেকদাকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই আজকের প্রোগ্রাম শুরু করছি। বিবেকদা, আপনি, আমরা জানি, বেশ কয়েকটি দায়িত্বে রয়েছেন। এক নম্বর হচ্ছে আসাম প্রদেশ বিজেপি ট্রেড সেল কনভেনার। এরপর আপনি এত অঞ্চলের একজন বিশিষ্ট উদ্যোগপতি, রাজ্যিক সভাপতি চেম্বার অব কমার্স। তো আপনি জানেন, গত লকডাউনের আগ পর্যন্ত দ্রব্যমূল্য যে পর্যায়ে ছিল, লকডাউনের পর দ্রব্যমূল্যটা প্রায় অনেকটা বেড়ে গেছে। এর কারণ কি? নমস্কার। এটা সত্যি যে কিছু কিছু জিনিসের দাম অনেকটাই বেড়েছে, কিন্তু সেই জিনিসের দামটা খালি বরাকভ্যালিতে বাড়েনি। আমার এটাও চিন্তা ছিল যে এই দামটা কি খালি বরাকভ্যালিতে বাড়ছে। আমি গুয়াহাটির সঙ্গে যখন দাম কম্পেয়ার করলাম, আমরা দেখলাম শিলচর আর গুয়াহাটিতে ফল, শাকসবজির দাম মোটামুটি একই লেভেলে আছে। এখন কথা হলো, গুয়াহাটিতে বাড়লে কি শিলচর বাড়তে হবে? না, নিশ্চয়ই বাড়তে হবে না। আমরা একটা কথা মাথায় রাখতে হবে যে এতদিন আমাদের এই জায়গাতে আমরা সবজি বা আমাদের আনাজগুলো আমদানি করেছি বেশিরভাগ, এবং লোকাল সবজির বা লোকাল মাছের যে এখানে কালচার করা, এখানে যে এটাকে বাড়ানোর যে চিন্তাধারা, সেটা ঠিক আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারিনি। এবারে একটা মানুষের মনের মধ্যে একটা চেঞ্জ এসছে। আমরা অনেক জায়গায় দেখছি, যেমন একটা ছোট সবজি, আপনার বাড়িতে টমেটো, আপনার বাড়িতে মনে করুন কাঁচা লঙ্কা, যেটা প্রায় সব বাড়িতেই লাগে। কাঁচা লঙ্কার দাম অনেক বেশি বাজারে আমরা দেখছি, কিন্তু কাঁচা লঙ্কা তো আমার বাড়িতে টবের মধ্যে আমি 4টা কাঁচা লঙ্কার গাছ লাগাতে পারি। এই কাজটা কিন্তু আমরাও করছি না, যার জন্য কি হচ্ছে, এই যে প্রাইস রাইজটা, এটা আমরা শিকার হয়ে যাচ্ছি অনেক সময়। কিন্তু আমরা যদি নিজের থেকে এইসব কালচার করতে শুরু করি, আজকে আমরা দেখি ফুল, বেলপাতা দোকান থেকে লোক কিনছে, যেটা আজকে থেকে 3 বছর আগে, 2 বছর আগে শিলচরে কোনোদিনও কল্পনা করিনি কেউ, যে ফুলের দোকান, বেলপাতার দোকান, তারাপুরে দেখা যায় বেলপাতা বিক্রি হচ্ছে। কিন্তু বাড়িতে কেন আমরা করছি না সেটা? আমরা এটা কারেকশন করতে গেলে কিন্তু নিজেরাও কিছু ব্যবস্থা নিজের হাতে নিতে হবে। সব জিনিস যদি আমরা ছেড়ে দিই, বাইরের দেশ থেকে আসবে, বাইরের শহর থেকে আসবে, তখন এই লকডাউনের পরিস্থিতিতে ট্রান্সপোর্টেশনের যে সিচুয়েশন থাকে, এটার অ্যাডভান্টেজ নিয়ে অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়। ঠিক আছে, আপনি বলছেন যে উৎপাদন আমাদের এত অঞ্চলে উৎপাদন হচ্ছে না,
হ্যাঁ এর জন্য তো দেখেন মানে উৎপাদন তো একটা ব্যাপার আছেই, কিন্তু আমি বলছিলাম আপনাকে যে লকডাউনের আগে, হ্যাঁ আগে যে দামটা ছিল যেমন আলু, হ্যাঁ আলু আমরা 20 টাকা 25 টাকা করে খেয়েছি, কিন্তু লকডাউনের ঠিক মুহূর্ত থেকে মানে যেদিন থেকে লকডাউন হলো এর পরের দিন থেকেই আলুর দাম 40, 45, 35 এভাবে এখন 50-এ গিয়ে পৌঁছেছে। তা আলু তো দেখেন এগুলো তো আমাদের এত অঞ্চল তো আগেও এভাবে হয়নি, এমন উৎপাদন হয়নি, ওগুলো বাইরে থেকে আসে। তো আমরা জানি যে আমাদের এখানে কোল্ড স্টোরেজ গুলো রয়েছে, ওগুলোতে বিভিন্ন এগুলো স্টক থাকে। হ্যাঁ আর লকডাউনের মধ্যে আমরা দেখেছি অনেক পচা আলু বের হয়ে এসেছে বাজারে। আমরা যে আলুগুলো আজ 50 টাকা 40 টাকা করে নিচ্ছি, ওগুলো দেখা যাচ্ছে অনেক পুরানা আলু। তো এখানে মনে হচ্ছে যে যেমন আলুটা আমাদের স্টকে আছে, অথচ এখানে মার্কেটে দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি, মানে এখানে কি? আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আলু নিশ্চয়ই এখানে কোল্ড স্টোরেজে থাকে, এখানে কয়েকটা কোল্ড স্টোরেজই আছে যারা আলু রাখে, কিন্তু ওই আলুর কোয়ান্টিটি আর আমাদের কনজাম্পশন কোয়ান্টিটিতে দিন আর রাত তফাৎ। এখানে হার্ডলি আমাদের 2% থেকে 4% আলু স্টক করতে পারে, বাকি আলু কিন্তু ডেইলি ট্রান্সপোর্টেশনে আসে। এতদিন আলুগুলো আসছিল আমাদের গুডস ক্যারিয়ারে, আমাদের ট্রাকে, ট্রেনে, ট্র্যাকে আসছিল, স্পেশালি ট্রাকে করে প্রচুর আলু আসতো। এবার কিন্তু পরিস্থিতি বদলে গেছে, এই আলুগুলো মেইনলি আমাদের এখানে আসে ওয়েস্ট বেঙ্গল বা বাইরে থেকে। আসামের কোনো জায়গাতে এরকম আলুর কালচার হয় না যেখান থেকে আমরা শিলচরে আলু আসে। এইসব জায়গা থেকে নানান কারণে, কোভিড এর নানান কারণে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ইকুয়েশনটা দেখুন, সব জিনিসের দাম ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর, সেটা আপনারা ভালো করে জানেন। আজকে যদি এখানে সাপ্লাই সাফিসিয়েন্ট থাকে, ডিমান্ডটা অটোমেটিকলি ওইভাবে কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু সাপ্লাইটা তো শর্টেজ হচ্ছে কোনো জায়গা থেকে, যার জন্য এই দামটা বাড়ছে। হ্যাঁ, যদি মনে করি আমরা যে এই আলুর দামের মধ্যে কোনো না কোনো ভাবে কেউ, যেটা আপনার কথা আমি হয়তো বুঝতে পারছি যে আপনি বলতে চাইছেন যে কোনোখানে কেউ কি ফায়দা নিচ্ছে, সেটা হয়তো সেটাই আপনি ইন্ডিকেট করছেন। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে আমিও আপনার সঙ্গে একই মত যে প্রশাসন, আমরা সবাই মিলে এই ভুলটা যেন কেউ না করি, স্পেশালি কোভিড সিচুয়েশনে সেই কারেক্টিভ অ্যাকশন আমাদেরকে নেওয়া উচিত। হ্যাঁ এর মধ্যে দেখেন আমাদের এই বিজেপি গভর্নমেন্ট গত নির্বাচনে ইস্যু করেছিল দ্রব্যমূল্য। হ্যাঁ ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য একটা ইস্যু ছিল, যেহেতু আপনি বিজেপির অসম প্রদেশ ট্রেড সেলের কো কনভেনার, সেই জায়গায় দলের সঙ্গে আপনি ইনভলভ। তো আপনাকে আমি এটা সম্পর্কে একটা প্রশ্ন করবো যে বিজেপি গত ইলেকশনে ইস্যু করেছিল দ্রব্যমূল্য, কারণ দেখা যাচ্ছে বর্তমানে লকডাউনের আগে আমরা যে তেল, ইঞ্জিন তেল 105 টাকা করে পেয়েছি, হ্যাঁ লিটার, বর্তমানে 45 টাকা, 145 টাকা। হ্যাঁ এবার প্রত্যেকটা জিনিসের একটা বৃদ্ধি পেয়েছে। তো আপনি ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা যেটা বলছেন, দেখেন ট্রান্সপোর্টেশন, হ্যাঁ এতদিন তো ট্রান্সপোর্টেশন সেরকম ছিল না, কিন্তু বর্তমানে তো সব নর্মাল হয়ে গেছে। হ্যাঁ তো এখন তো এই দামগুলো তো কমার কথা ছিল। দেখুন, শস্য তেল বা যেগুলো প্রিন্টেড এমআরপি থাকে সেটা তো আলাদা জিনিস, সেটা প্রাইস নিয়ে তো কেউ চেঞ্জ করতে পারে না। আমরা যখন একটা বোতলের শস্য তেল কিনি তাতে একটা প্রিন্টেড এমআরপি থাকে, এমআরপির উপরে কেউ বিক্রি করতে পারবে না। এবার এমআরপিটা কিন্তু একটা কোম্পানি যে ম্যানুফ্যাকচার করে ও সেট করে দেয়, সেটা গভর্নমেন্টের কোনো হাত থাকে না, এমআরপির উপরে কিন্তু গভর্নমেন্টের কোনো হাত নেই। এবার হ্যাঁ, যেগুলো ডিকন্ট্রোল মেটেরিয়াল আছে বা কন্ট্রোল মেটেরিয়াল আছে যেখানে গভর্নমেন্ট ইন্টারফিয়ার করতে পারে, সেগুলো কিছুটা গভর্নমেন্টের অলরেডি নজর আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গভর্নমেন্ট নানা সময়ে দাম মূল্য বেঁধে দিয়েছে যে এই দামের উপরে বিক্রি করতে পারবে না, কিন্তু মানুষ তো সচেতন হতে হবে। মানুষের তো সচেতনতা নেই। আজকে বাজারে যদি 1000 টাকা মাছ বিক্রি করে, আমি 1000 টাকা যদি কিনি, তো যে বিক্রি করে সে নিশ্চয়ই বিক্রি করবে। আজকে আলু যদি 60 টাকায় বিক্রি করে, আমি যদি কিনি তো 60 টাকায় বিক্রি করবে না। আমি বলছি বিবেকদা যে লকডাউনের আগে যদি 105 টাকা ছিল সাপোজ ইঞ্জিন, তখন তো নিশ্চয় প্রিন্টেড রেট 105 টাকা ছিল, কিন্তু এখন 145 টাকা প্রিন্টেড হয়ে গেছে। যে এই যে এখানে প্রায় 40 টাকার যে ডিফারেন্স, হ্যাঁ মানে এই সময়ে এই টাকাটা কিভাবে বাড়লো, কেন, এর পেছনে কি হতে পারে? সেটা সত্যি কথা বলতে গেলে এটা আমাদের ঠিক, এটা তো ম্যানুফ্যাকচারিং ইউনিটের আন্ডারে আসছে। আমিও আপনার কথায় একমত যে এরকম বাড়া উচিত না,
কিন্তু এটা নিয়ে আমরা এখনো কোনো স্টাডি করে দেখিনি, যার জন্য আমি ঠিক সঠিক জবাবটা হয়তো আজকে আপনাকে দিতে পারছি না, কিন্তু সামনের দিকে নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো সময় যেখানে সাক্ষাৎ হবে আপনার এই প্রশ্নের জবাব আমরা দেবো। আচ্ছা, মধ্যে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করছি। মধ্যে একটা অর্গানাইজেশন থেকে ওই দ্রব্যমূল্য নিয়ে ডিসির কাছে গিয়েছিল ওরা, হ্যাঁ, ডিসি মহোদয়া তখন বলছিলেন যে ঠিক নাকি এত রেট বেড়ে গেছে নাকি। হ্যাঁ, তো আমি এটা দেখছি, এটা তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু এরপর উনি বললেন যে স্ট্রিম অপারেশন করাবেন, কি করাবেন, আজ পর্যন্ত কোনো আমরা দেখতে পাইনি। তো ওটা কি আপনি এই ডিসি মহোদয়ার ব্যর্থতা না সার্থকতা, কোনটা আপনি মনে করেন? দেখুন, আমরা আজকের দিনে যে ডিসি কাছাড়ে পেয়েছি, আমি পার্সোনালি মনে করি যে ডিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন কোভিডে প্রচুর ভালো কাজ করে গেছে, এবং এরকম ভাবে ছুটি একদিন না নিয়ে কন্টিনিউয়াসলি, আমি জানি ডিসি এডিসি বাড়ি যাননি, 6 মাস 7 মাস হয়েছে, এডিসির ছোট বাচ্চা হয়েছে, বাচ্চা দেখেনি 6-7 মাস হয়েছে, এরকম একটা সিচুয়েশন উনি নিজে ফেস করছেন, ইচ্ছা করলে বাড়ি যেতে পারতেন। অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করছে, আর অ্যাডমিনিস্ট্রেশনের হাতে দেখুন, হ্যাঁ নিশ্চয়ই যদি কেউ এরকম বলেছে, ডিসি মহোদয় অ্যাসুরেন্স দিয়েছেন, উনি নিশ্চয়ই করবেন। এবং যখন আপনারা এই কথাটা আমাদের কানে দিয়েছেন, আমরাও ডিসি মহোদয়ের সঙ্গে এই কথাটা আবার টেক আপ করবো যে ম্যাডাম যদি আপনি কথা দিয়ে থাকেন কি অ্যাকশন হয়েছে আমরাও জানতে চাই। তো এরপর হচ্ছে দেখেন, আজ এই যে গাড়ির যে একটা মানে ফেয়ার, যেটা এটা নিয়ে আমার গতকালকে আমাদের কাছে ফোন এসেছে যে কোভিড নিয়ম নীতি মেনে একটা সাপোজ একটা অটোতে একটা সিটের মধ্যে 2 জন বসতে পারে, কিন্তু অটোগুলো আনলিমিটেড লোক উঠাচ্ছে, ভাড়াটা কিন্তু সেই কোভিড উইকে নিচ্ছে, মানে এই যে গ্যাপ যেজন থাকার কথা ছিল তার ভাড়াটাও নিচ্ছে। এ ব্যাপারে আপনারা যেমন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি? এরকম কমপ্লেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কাছে আসেনি, সত্যি কথা যেটা, আমরা কোনো রকম কমপ্লেন পাইনি। 2 নম্বর কথা হলো, কোভিড প্রোটোকল মানা এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের হাতে। আমি বারবার একটা কথা নানান ভাবে আগেও বলেছি যে কোভিড প্রোটোকল গভর্নমেন্ট সেট করতে পারে, কিন্তু না বিজেপি পার্টি এটাকে ম্যান্ডেট হিসাবে বলতে পারবে যে আমি এটাকে আপনাকে করতেই হবে। মানুষের মনের মধ্যে সেই স্বচ্ছতা থাকতে হবে যে আমি কোভিড প্রোটোকল মানবো। যদি অটোতে 2 জন ওঠার, না, এটা তো দেখেন প্রশাসন, যেহেতু আপনি বিজেপির আসাম প্রদেশ ট্রেড সেলের, এর জন্য আমি আপনার, যেহেতু আপনি গভর্নমেন্টের সঙ্গে ইনভলভ, হ্যাঁ, এর জন্য আমি আপনাকে আমি আপনার কথাটা শুনতে রাজি, কিন্তু আমি আরেকটা সঙ্গে সঙ্গে এটাও বলছি, আমি দেখুন গভর্নমেন্ট রুল সেট করে দিয়েছে যে আপনাকে মাস্ক পরতে হবে, আপনাকে 5 ফুট ডিস্টেন্স বা 2.5 ফুট ডিস্টেন্স মেনটেন করতে হবে। গভর্নমেন্ট তো সেটা করে দিয়েছে, মানা না মানা সেটা তো প্রাইভেট ইন্ডিভিজুয়াল। অনেক প্যাসেঞ্জার কিন্তু সেগুলো মানছে না, যার কারণে ওরা ফোন করছে। হ্যাঁ, গতকালকেও ফোন এসেছে, যদি কোভিড প্রোটোকল না মানে, হ্যাঁ, কিন্তু এই যে ট্রান্সপোর্ট গুলো, যেমন সাপোজ অটো বা আদার্স যেগুলো আছে, ওগুলো কিন্তু এসব মানছে না, প্রোটোকলটা মানছে না, না মেনে কিন্তু আবার ভাড়াটা কিন্তু বেশি নিচ্ছে। এই ব্যাপারে আপনার প্রশাসন, যেহেতু গভর্নমেন্ট আপনার, প্রশাসনও আপনার প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, গভর্নমেন্টের কাছে এরকম যদি কমপ্লেন যায়, আমি আর কোভিড নিয়ে আপনাকে আমি এই কথাটা বারবারই পরিষ্কার করব, গভর্নমেন্ট নর্মস সেট করতে পারবে, কিন্তু নর্মসটাকে মানার জন্য পাবলিককে সচেতন হতে হবে। আপনি আমাকে বলুন, আজকে রাস্তা দিয়ে গেলে 10 জনের মধ্যে 6 জন লোকের মুখের মধ্যে মাস্ক থাকে না, একটা ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স ওরা মেনটেন করে না। তো এটা কেন? এটা কি গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট কি আপনাকে জোর করে মাস্ক পরাতে পারবে? আর যদি পড়ায়, কালকে ওইটা নিয়ে পত্রিকায় আসবে, নিউজে আসবে যে গভর্নমেন্ট আজকে জবরদস্তি মাস্ক পরাচ্ছে। আমি দেখেছি মহারার সময় পুলিশ একটু করা হয়েছিল একটা ছেলের সঙ্গে, এটা নিয়ে নানান রকম বক্তব্য এসছে। তো গভর্নমেন্টের প্রোটোকলটাকে বেঁধে দিয়েছে যে এটাই প্রোটোকল, মানে আপনি সবকিছুই পাবলিকের উপর ঠেলে দিচ্ছেন। যে আজ প্রোডাকশন, সাপোজ দ্রব্যমূল্যের ব্যাপারে আপনি বলছেন যে আজ মরিচের গাছ আমরা
ইয়ে করছি না। আপনি কি মনে করেন না সেটা দরকার? না, দরকার সেটা। আপনি নিজে বলেন না, এই সুজিত দা, এটা দরকার কিনা? না, না, আপনি যদি বলেন সেটা দরকার না, আমি আপনার কাছে না, এটা তো দরকার, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আপনার সবকিছুই মানে পাবলিক করবো, কিন্তু প্রশাসন এবং সরকারের তো কিছুটা। আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে আমি পার্টির স্পোক্স পারসন না, প্রথম না, কথা। না, ঠিক আছে। আমি পার্টির একজন সদস্য হিসাবে পরিষ্কার একটা কথা বলতে চাই যে এই সরকার কিন্তু যে ভালো কাজ করে যাচ্ছে সেটার চর্চা করলে কিন্তু আমরা আরো ভবিষ্যতে আরো ভালো কাজ পাবো। হ্যাঁ, এটাও নিশ্চয়ই যেটা খারাপ বা আপনারা যেটা মনে করছেন, যেটা যেখানে আপত্তিজনক কিছু আছে সেটাকে আপনারা হাইলাইট করবেন, হ্যাঁ নিশ্চয়ই করবেন, কিন্তু সঙ্গে একটা কথাই আমি বলছি যে এই সরকার একটা জিনিস প্রথম থেকে শিখিয়েছে যে আপনাকে মাছ ফ্রি দেওয়া হবে না, মাছটা ধরাটা শেখানো হবে। গভর্নমেন্ট কিন্তু সেইভাবে স্বচ্ছতার জন্য নানানভাবে, হাইজিনের জন্য নানানভাবে অ্যাক্টিভিটি করে যাচ্ছে, মানুষকে হেল্প করছে যে মানুষ সচেতন হয়ে। দেখুন আজকে যে কোনো মানুষ, আজকে আপনি আমি, আলুর দাম যদি 50 টাকা হয়, আমার বাড়িতেও সেটা কিন্তু ঠিক ওই রকমই কষ্ট দেয়, আপনার বাড়িতেও সেটা ওই রকমই কষ্ট দেয়। আমরা কোনোদিনও চাইবো না যে আলুর দাম 50 টাকা থাকুক, কিন্তু আলুর দাম যদি 100 টাকা হয় কালকে, তার জন্য কিন্তু কিছুটা হলেও আমরা নিজেরা দায়ী। কারণ আমরা যারা কিনি, যেমন শিলচর বাজারে আজকে মাছের দাম আগরতলা বা কলকাতা থেকে বেশি। কেন? আমার কি এখানে কি মাছের প্রোডাকশন বেশি না আমরা বেশি মাছ খাই? কিন্তু ওই রো মাছ কিন্তু এখানে 1000 টাকা কিলো বিক্রি হয়, আমরা আপনি কিন্তু মিলে কিনি। আগরতলা বাজারে 400 টাকার বেশি হলে মানুষ প্রোটেস্ট করে, কলকাতার বাজারে 400 টাকার বেশি হলে মানুষ প্রোটেস্ট করে, দিল্লির বাজারে মানুষ কিনবে না সেটা। কিন্তু আমরাও কিন্তু কোনোখানে না কোনোখানে এটা ভাবতে হবে, কোনো জায়গায় আমাদের মাথায় গভর্নমেন্ট আমরা বানাই, পার্টির কিন্তু লিমিটেড রোল। প্রোটেস্ট তো করতে হয়, এখানে প্রোটেস্ট করেও কোনো রেজাল্ট আসছে না। কেন আসবে না? হ্যাঁ, আপনি আমাকে বলুন, আজকে আপনি আমাকে বলুন, দেখেন এই যে বিনা প্রোটেস্টে আমি যে এই পুজোতে চন্দ্রদা, আমি একটা কথা বলি, এই পুজোতে কয়েকজন লোক আমাকে এমনি বলছেন কথা যে প্রথমবার দুর্গাপুজোতে আমরা দেখলাম রাস্তাঘাট উইদাউট এনি কমপ্লেন, উইদাউট এনি হাল্লাগুল্লা, সব রাস্তাঘাট কি সুন্দর কাজ হচ্ছে, রিপেয়ারিং হোক, বানানো হোক। এই পুজোর আগে যেগুলো কাজ হয়েছে প্রচুর মানুষের কিন্তু এটা বক্তব্য ছিল। আগে কিন্তু রাস্তার কাজ, কংগ্রেস টাইমে কিন্তু এই জিনিসটা আমরা দেখি না। রাস্তার কাজ হয়তো শহরে কিছু কিছু হয়েছে, কিন্তু শহরের আশপাশে হয়নি। সাপোজ আমাদের ওই যে মাসিমপুর রোড যেটা আছে আপনার ফালাইন পর্যন্ত, এই রোডের যে বেহাল অবস্থা, নিশ্চয়ই আপনি এদিকে গিয়েছেন, দেখেছেন। এক দুটো রাস্তা এরকম না, দেখুন আপনার বাড়ির সামনে রামনগর কাজ হচ্ছে না, এগুলো তো পূজার সময় কাজ হচ্ছে, এর আগে পূজার আগে না, পূজার আগে থেকেই কাজ হচ্ছে, টেন্ডারটা পাওয়ার পরে পূজার আগে থেকেই কাজ হচ্ছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। পুজোর মধ্যে 4 দিন বৃষ্টির জন্য বন্ধ ছিল, কারণ সেখানে আমি থাকি বলে আমি বলতে পারি, কিন্তু কাজ হয়ে যাচ্ছে সেখানে, সেটা আমি কনফিডেন্ট। এই গভর্নমেন্টের কিন্তু কাজ হচ্ছে, আপনি যাই বলুন গভর্নমেন্টের কাজের দিকে কিন্তু। লকডাউনের সময় গভর্নমেন্টের ভালো কাজ, এমন একটা কাজের উদাহরণ দেন তো আপনি, যে লকডাউনে এই কাজগুলো ভালো করেছে। লকডাউনে দেখুন, প্রথম কথা হলো লকডাউনটা কি ভালো কাজ? আপনি যদি আমাকে প্রথম ছেড়েই প্রশ্ন করেন লকডাউনটা কি ভালো কাজ? লকডাউনের সময় তো মানে গভর্নমেন্টের এবং প্রশাসনের দায়িত্ব, এই যে পাবলিক আছে, জনসাধারণ আছে, এই জনসাধারণের দায়ভার কিন্তু গভর্নমেন্ট এবং প্রশাসনের। হ্যাঁ, তো কি ধরনের, আমাকে একটা কথা বলি, এবার যে লকডাউন হয়েছে, এই লকডাউনে জেনারেল মানুষের কি অসুবিধা হয়েছে, জেনারেল পাবলিকের কি অসুবিধা হয়েছে, সেটা আপনি আমাকে বলুন যে জেনারেল পাবলিকের কি অসুবিধা হয়েছে। দেখেন আজ যারা ছোটখাটো ব্যবসায়ী আছে, তারা ব্যবসা মার খেয়েছে এই লকডাউনের জন্য। হ্যাঁ, ওরা কিন্তু ঠিক মতো রেশনও পাচ্ছে না, হ্যাঁ পায়নি, বা অনেকেই, যেমন আমাদের এত অঞ্চলে অনেক গরিব লোক আছে, ওরা রিলিফ পায়নি, অনেক কষ্টে দাদা। আমি পার্সোনালি নিজে এই লকডাউনে দেখেছি যেভাবে খালি গভর্নমেন্ট না, এনজিওস গুলো যেভাবে হাত বাড়িয়েছে, বিজনেসম্যানরা যেভাবে হাত বাড়িয়েছে, ইভেন যারা স্টুডেন্ট অর্গানাইজেশন ওরা যেভাবে হাত বাড়িয়েছে,
এই লকডাউনে কিন্তু খাওয়ার অসুবিধা গভর্নমেন্ট এবং প্রশাসন করেছে, কিন্তু আপনি প্রশাসন ফ্রি চাল থেকে আরম্ভ করে কি দেয়নি এবার? না, ফ্রি চাল কতজনকে দিয়েছে, কাকে দিয়েছে? সবাইকে তো দেয়নি। এখন দেখুন, সবাইকে দেয়নি, কিন্তু এটা আলটিমেটলি তো মানে এফেক্ট সবার হয়েছে। আপনিও এফেক্টেড হয়েছেন, আপনারও ব্যবসা বন্ধ ছিল, না না, এটা আমারও ব্যবসা বন্ধ ছিল। হ্যাঁ, এটা তো পসিবল না। আপনি যদি ভাবেন যে আজকে দেখুন অসুবিধা, আমার অফিস বন্ধ ছিল, ঠিক না, কিন্তু আপনারও হয়তো কাজ বন্ধ ছিল। গভর্নমেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো যারা একদমই পাচ্ছে না, যারা বিপিএল লেভেলে আছে, বিপিএল লেভেলের যারা লোক আছে ওদেরকে কিন্তু সবভাবে গভর্নমেন্ট সাহায্য করেছে। খালি এটা নয়, আপনি দেখুন পৃথিবীর কতটা জায়গা আছে যেখানে গভর্নমেন্ট বিনা পয়সায় হসপিটালে ট্রিটমেন্ট করেছে। আপনি একটু চারদিক তাকালে এটা দেখবেন, পৃথিবীর মধ্যে কম জায়গা আছে যেখানে গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট, অনেক বড় বড় দেশ যেখানে উন্নত দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশে ফ্রি অফ কস্ট, খালি যারা অসুস্থ তাদেরকে না, যারা এসিমটোমেটিক কোয়ারেন্টাইনে ছিল, কোনো কোয়ারেন্টাইন সেন্টারে ছিল, এদেরকে খাওয়ানো হয়েছে, সঙ্গে গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু বাড়িতে গিয়ে যেন রান্না করে দুদিন খেতে পারে তারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। না, এটা কিন্তু সবাইকে দেওয়া হয়নি। আজ দেখেন আমাদের শিলচরের 4-5টা মল বর্তমানে বন্ধ হয়ে গেছে, বর্তমানে বন্ধ আছে। আজ এখানের যে কর্মচারীরা ছিল তারা এখানে একটা মাইনে পেত, সেটা দিয়ে তাদের পরিবার চলতো। আজ গভর্নমেন্ট তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আজ ওরা কিভাবে চলছে ওদের ফ্যামিলি। এই লকডাউনটা খালি শিলচর, আসাম বা ইন্ডিয়া বলে, ভারতবর্ষ বলে কথা নয়, এই লকডাউনটা কিন্তু পুরো পৃথিবীকে নিয়ে, ঠিক না? এবং লকডাউনে লোকের কষ্ট হয়নি সে কথা তো আমি জীবনে বলতে পারবো না, কারণ আমি জানি কষ্ট হয়েছে। হ্যাঁ, লকডাউনের গভর্নমেন্টের কি করার আছে সেটা হলো ইম্পর্টেন্ট কথা। গভর্নমেন্ট কি, দেখুন গভর্নমেন্ট নানান ভাবে টাইম টু টাইম বিজনেসকে হেল্প করার জন্য নানান প্রকল্প নিয়ে আসছে। দেখুন গভর্নমেন্টের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারার মধ্যে দুটো জায়গাতে একটা ব্রিজ করে আমরা চিন্তা করতে হবে। সেই ব্রিজটা হলো গভর্নমেন্ট এটা মনে করে যে আমরা কত জলদি আবার নর্মালসি ফিরিয়ে আনতে পারি, কারণ আমি গাড়ির ব্যবসাতে আছি, জেসিবির ব্যবসাতে আছি। আমরা কিন্তু আপনাকে আজকে এখানে বসে খুশিতে বলতে পারি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নর্মালসি অলমোস্ট বিজনেসে ঘুরে এসছে, অলমোস্ট, মানে আমাদের লাইনের বিজনেসে, ঠিক আছে। কনস্ট্রাকশনে গভর্নমেন্ট প্রচুর টাকা খরচা করছে। কনস্ট্রাকশনে কেন খরচা করছে? কারণ কনস্ট্রাকশন এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এমপ্লয়মেন্ট পায়। আজকে যখন একটা রাস্তায় কাজ হয়, সঙ্গে কিন্তু প্রচুর লোক ইনডাইরেক্টলি অনেক দোকান থেকে জিনিস আসে, অনেক লেবার কাজ করে, সঙ্গে ওইরকম সাপোর্ট করার জন্য অনেক পার্টসের দোকান থেকে পার্টস আসে, ট্রাকওয়ালা ড্রাইভার গাড়ি চালায়, অপারেটররা জেসিবি চালায়, তো নানান লোক কিন্তু একসঙ্গে এমপ্লয়মেন্ট পায়। তো গভর্নমেন্ট ওইসব জায়গাতে দেখে দেখে ইনভেস্ট করছে যেখানে জলদি মানুষের নর্মালসিটা ফিরে আসতে পারে, ইকোনমিটা যেন আবার জায়গায় চলে আসতে পারে। না, আপনি যেটা বলছেন যে হয়তো কিছু কিছু জায়গাতে হতে পারে, কিন্তু সব জায়গাতে নাই। যদি হতো সব জায়গাতে, তাহলে এই যে আজ মলগুলো এগুলো বন্ধ হতো না। কিন্তু আপনি এট দ্য সেম টাইম দেখুন, এই পিরিয়ডে আপনি যদি সবজির ব্যবসায়ী দেখেন, মাছের ব্যবসায়ী দেখেন, ওরা তো নর্মাল পিরিয়ড থেকে অনেক বেশি ভালো ব্যবসা করেছে। ওদেরকে দেখুন, একটা বিজনেসে একটা জায়গাতে কোনো জায়গাতে একটু বেশি ইমপ্রুভমেন্ট হবে, কোনো জায়গাতে একটু ডাউন থাকবে। আমি সেটা বলছি না যে যারা যারা কষ্ট পাচ্ছে ওরা কষ্ট পাক, সেটা আমি মোটেই বলছি না। কিন্তু আমি এটাও বলছি যে বিজনেসের মধ্যে এই সিচুয়েশন হয়। গভর্নমেন্ট আজকে মল বন্ধ করার পিছনে কিন্তু গভর্নমেন্টের সবচেয়ে বড় কথা ছিল যে মানুষ বাঁচানো। আজকে মল খোলা রেখে যদি আমাদের এখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যেত, সেটা কি আমরা সাপোর্ট করতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। আমরা আসাম চেম্বার অফ কমার্স থেকে লাস্ট লকডাউনে গভর্নমেন্টের কাছে অনুরোধ পাঠিয়েছিলাম যে লকডাউনটাকে প্রলং না করার জন্য। সেটা হয়তো আপনি জানেন, আমরা অফিসিয়ালি প্রাইম মিনিস্টারের কাছে একটা আবেদন পাঠিয়েছিলাম যে আর লকডাউন আপনারা কন্টিনিউ করবেন না। এবং অফিস আদালত যখন খুলে দিয়েছিল মধ্যখানে যে অফিস খোলা থাকবে, গভর্নমেন্ট অফিস, কিন্তু প্রাইভেট অফিস বন্ধ থাকবে না। ব্যবসায়ীরা কিন্তু দেখেন সেকেন্ড যে লকডাউনটা হয়েছে, মানে লাস্ট যে লকডাউনটা হয়েছে, সেখানে কিন্তু বিজনেস ম্যান যারা, মানে বিজনেস অ্যাসোসিয়েশন থেকে কিন্তু ডিমান্ড করা হয়েছিল লকডাউন করার জন্য, লকডাউন দেওয়ার জন্য। দেখুন সেই কথাটা, সেই লকডাউনের যে কথাটা আমরা আমাদের মিটিংয়ে পরিষ্কারভাবে আসাম চেম্বার অফ কমার্স থেকে কিন্তু ডিমান্ড করেছিলাম লকডাউনটাকে যেন আর কন্টিনিউ না করা হয়।
পরিষ্কার ভাষায় আমরা কিন্তু মেমোরেন্ডামও পাঠিয়েছি। আমরা শুনেছি যে আপনারা যেটা বলছেন, কিন্তু এটা ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি হয়তো আপনি রেফার করছেন, কিন্তু আমাদের মিটিং এ, আসাম চেম্বার অফ কমার্সের মিটিং এ এসে ফুড গ্রেইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুলচাঁদ বেদ পরিষ্কার ভাষায় বলেছেন যে না, ওনারা এরকম কোনো অফিসিয়ালি লকডাউনকে কমপ্লিট লকডাউনের জন্য কিন্তু ওরা ডিমান্ড করেনি। ওরা বলেছিলেন পার্টিকুলার এরিয়াতে, যে এরিয়াতে মানুষ করেন এই নর্মস মানছে না, ওই এরিয়াতে করার জন্য। এটা কিন্তু ওনার পরিষ্কার বক্তব্য, সেটা আমি আপনার মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করতে চাই। আচ্ছা, মুলচাঁদ বৈদ্যের নামে কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্য সরবরাহ নিয়ে একটা বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছিল। তো আমরা দেখতে পেলাম যে আপনারা ওনাকে ব্যাক করেছেন। হ্যাঁ, কেন একজন মানুষ এভাবে যদি খাদ্য সরবরাহে দুর্নীতি করে, তাহলে তো তাকে পানিশমেন্ট পেতে হয়। তা আপনারা কেন এখানে মানে সহযোগিতা করছেন? আমি আপনাকে আরেকবার অনুরোধ করব যে আমার যে বক্তব্যটা ছিল সেটা ভিডিও আছে, সেই ভিডিও আছে, আপনি ভিডিওটা চালিয়ে দেখবেন। আমার বক্তব্যটা আজকেও আমি আবার বলছি, আমার বক্তব্যটা পরিষ্কার ছিল। যদি মুলচাঁদ বেদ বা তার কোনো অ্যাসোসিয়েট গভর্নমেন্টের কোনো নর্মস বা আমাদের দেশের কোন রকম আইন ভেঙে থাকেন, তবে আইন শৃঙ্খলা হিসাবে যা ইনভেস্টিগেশন করে যা পানিশমেন্ট দেওয়ার দরকার মুলচাঁদ বেদকে দেওয়া হোক। আমি পার্সোনালি সেখানে গেছিলাম একটা কথা বলার জন্য, যে কোন লোককে ওর জাত বা সমাজ নিয়ে যেন আমরা কোন রকম বাজে কথা না বলি, সেটাই আমার বক্তব্য ছিল। আজকেও ছিল, ওই দিনও ছিল, আজকেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ বিবেক দা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যেটা হয়তো আমরা আপনার সঙ্গে আলোচনা এখানে না বসলে হয়তো জানতে পারতাম না। তো আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আর আগামীতে আপনাদের সহযোগিতা আমরা চাইব, আগামীতেও আমন্ত্রণ জানাবো। নিশ্চয়ই আপনারা সাড়া দিয়ে আসবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।